11 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। ইউ হ্যাভ ডিসাইড টু বাই 100 share of an IT company with an intention of selling, but at the end of 5 years you estimated that the company will pay 3.5 per share. বলছে প্রতি বছর ডিভিডেন্ড দেওয়া হবে কত টাকা করে, 3.5 পার শেয়ার, প্রতি শেয়ারে। অ্যাজ ডিভিডেন্ড ফর দ্য ফার্স্ট 2 ইয়ার, প্রথম 2 বছর, অর্থাৎ 3.5 হচ্ছে প্রথম 2 বছরের ডিভিডেন্ডের মান, 4.50 শেয়ার ফর দ্য নেক্সট 3 ইয়ার, পরবর্তী 3 বছরে আমাদের ডিভিডেন্ডের মান হচ্ছে 4.5। তাহলে আমরা টোটাল কয়টা পেলাম, নেক্সট 3 ইয়ার এবং এখানে 2 বছর, টোটাল 5 বছরের ডিভিডেন্ড পেলাম। প্রথম 2 বছর 3.50 আর আমাদের পরবর্তী 3 বছর হলো 4.50 টাকা করে। ইউ ফার্দার এস্টিমেটেড দ্যাট এট দ্য এন্ড অফ 5 ইয়ার হোল্ডিং পিরিয়ড শেয়ার ক্যান বি সোল্ড ফর টাকা 85, অর্থাৎ 85 টাকা বিক্রি করতে পারবে 5 বছর এটা সংরক্ষণ করার পর। অর্থাৎ আমাদের P5 এর মান দেওয়া আছে, ঠিক আছে। আমরা আগের অঙ্কে যেমন 3টে স্টেপে কাজ শেষ করতাম, গ্রোথ রেট যদি থাকতো একাধিক, তো এই অঙ্কের মধ্যে আমাদের একটা স্টেপে কাজ শেষ হয়ে যাবে, কারণ আমাদের এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করা আছে এবং 5 নাম্বার বছর শেষে শেয়ারের প্রাইস কত হবে সেটাও বের করা আছে। আমাদের জাস্ট খালি শেয়ারের বর্তমান মূল্য অর্থাৎ P0 বের করতে হবে, ঠিক আছে। তো হোয়াট উড you be willing today for those share if you require rate of return 12%? আমরা কি করব, এখন শেয়ারের প্রাইস বের করব। আমাদের গ্রোথ রেট যদি একাধিক থাকে বা ডিভিডেন্ড যদি একাধিক থাকে তাহলে আমাদের 3টে স্টেপ করতে হয়, কিন্তু এই অঙ্কে একটা স্টেপে কাজ শেষ হবে, কারণ আমাদের ডিভিডেন্ডও বের করা আছে এবং 5 নাম্বার বছর শেষে শেয়ারের প্রাইস কত হবে সেটাও কোশ্চেনে দেওয়া আছে। এখন আমরা 11 নাম্বার অঙ্কে সলভ করি। 11 নাম্বার অঙ্কে আসি। 11 নাম্বার অঙ্কটা আমরা সলভ করবো। এখন সবকিছু দেওয়া আছে, আমাদের জাস্ট খালি শেয়ারের বর্তমান মূল্যটা বের করতে হবে। প্রথমে দেওয়া আছে শেয়ারের ডিভিডেন্ড প্রথম 2 বছর ডিভিডেন্ড বলতেছে 3.50 D2 3.50। নেক্সট 3 ইয়ার অর্থাৎ D3 D4 এবং D5 এগুলো দেওয়া আছে কত করে, 4.5 টাকা। আরেকটা মান দেওয়া আছে, সেটা হলো 5 নাম্বার বছর শেষে আমাদের শেয়ারের একটা বিক্রয় মূল্য দেওয়া আছে 85 টাকা এবং কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 12%। ঠিক আছে, এই মানগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এখন আমরা কি করব, আমাদের জাস্ট খালি জানতে চাইছি যে শেয়ারের বর্তমান মূল্য কত হবে। আমরা লিখব উই নো P0 is equal to D1 1 plus K power 1 D2 1 plus K power 2 D3 1 plus K power 3 D4 1 plus K power 4 D5 plus P5 1 plus K power 5। এখানে জাস্ট খালি মান বসাই দিলে আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। মান বসাই আমরা। প্রথম ডিভিডেন্ড হলো 3.50, কস্ট অফ ইকুইটি 12%, এন এর মান 1 প্লাস D2 হলো 3.50, 1 প্লাস 0.12 পাওয়ার 2, D3 এর মান 4.50, 1 প্লাস 0.12 পাওয়ার 3, D4 4.50, 1 প্লাস পাওয়ার 1 2, 4 প্লাস লাস্ট হচ্ছে 4.5 প্লাস 85 ডিভাইডেড বাই, এই হলো আমাদের ক্যালকুলেট করে যা আসবে এটা আমাদের অ্যান্সার। একটু ফাস্ট ক্যালকুলেট করবো, হ্যাঁ, আজকে আমরা শেষ করবো তো অধ্যায়টা, ফাস্ট করতে হবে। নাম্বার অঙ্কটা এতটুকুই, হ্যাঁ।
এর আগে পরে কিছুই নাই। ভাইয়া ম্যাথ কি করায়ও ফেলছেন? হুম। তাড়াতাড়ি তোলো। করছো ক্যালকুলেট কেউ করলে বলো। হয় নাই? ভাইয়া একটু রাখেন। $3.125. তাহলে আমরা 12 নম্বরে যাবো। তাহলে হলে বলো, 12 নম্বরে যাবো। হ্যাঁ স্যার শেষ। 12 নম্বর অঙ্কে আসি। ফাইন লেট করছি তুমি। 12 নম্বর অঙ্কে বলতেছে যে এই কোম্পানি পেইড ডিভিডেন্ড অ্যামাউন্টিং টু টাকা 3.75 পার শেয়ার ডিউরিং দ্য লাস্ট ইয়ার। গত বছর তাদের ডিভিডেন্ড ছিল হচ্ছে
0.75. The company is expected to pay টাকা 2 per share the next year. Next year আমাদের 2 টাকা হবে, অর্থাৎ D1 এর মান দেওয়া আছে আমাদের 2 টাকা, D0 হলো 0.75 এবং D1 হচ্ছে 2 টাকা। দুইটা ডিভিডেন্ড পেলাম। Investor forecast a dividend of টাকা 3 per share in the next year after that. Next year after that বলতে ওই প্রথম বছর দ্বিতীয় বছরের শেষে কত টাকা হবে? 3 টাকা হবে, ঠিক আছে। আফটার দ্যাট বলতে যে আগে যে 2 টাকা ছিল যেই বছর, তার পরের বছর হইতেছে 3 টাকা। Thereafter it's expected that dividend will grow 10% per year. প্রতি বছর ডিভিডেন্ড হবে 10% করে, সরি গ্রোথ হবে 10% করে ইনটু ইনফিনিটি ফিউচার, অর্থাৎ আমাদের 3 টাকার পরের কথা বলতেছে এটা, হ্যাঁ। 3 টাকা যেই বছর হবে তার পরের বছর দিয়ে thereafter it's expected that dividend will grow 10% per year into an infinite future, অর্থাৎ 3 টাকার পরে এটার গ্রোথ রেট হবে 10% এবং এই 10% করে সবসময় বাড়তে থাকবে প্রতি বছর। Would you buy or sell the share if the current price of টাকা 54.7, বর্তমান মূল্য যদি বাজার মূল্য যদি 54.70 টাকা হয়, তাহলে তার শেয়ারটা বিক্রি করা উচিত নাকি কেনা উচিত? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আছে 15%। ঠিক আছে, এই অঙ্কটা আমরা এইভাবেই করবো যে গ্রোথ রেট তো আমাদের দেওয়া আছে একটা, আবার ডিভিডেন্ড দেওয়া আছে 2টা, ঠিক আছে। তার মানে আমাকে এই গত ক্লাসে আমরা যেই ফরম্যাটটা শিখছিলাম ওই ফরম্যাটে আগাতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের 2টা ডিভিডেন্ড বের করা আছে অলরেডি। D0 টা আমার আর কাজে লাগতেছে না, কারণ D1 যেহেতু দেওয়া আছে। D1 2 টাকা, D2 হলো 3 টাকা। আবার ওই যে একটা গ্রোথ রেট দিছে, ওই গ্রোথ রেটের জন্য আরেকটা তোমার জি বের করতে হবে, কি বলে ডিভিডেন্ড বের করতে হবে। তাহলে 3টা ডিভিডেন্ড বের হবে এই অঙ্কে, ঠিক আছে। আর আগের প্রিভিয়াস ইয়ারের যেটা, ওটা আমাদের কাজে আসতেছে না কোনো, কারণ আমাদের লাগেই D1 D2 D3 এরকম মানগুলো। এখন আমাদের ফার্স্ট কাজ হবে কি, এই যে 3 টাকা, এটা হলো 2 বছর শেষে 3 টাকা, তাহলে এটাকে 3 বছর শেষে কত সেটা বের করতে হবে, এবং 3 বছর শেষে যে ডিভিডেন্ড আমি পাবো ওই ডিভিডেন্ডের সাহায্যে দ্বিতীয় বছরের শেষে প্রাইসটা কত হবে শেয়ারে সেটা বের করবো। যেটা গত ক্লাসে আমরা বলছিলাম যে লাস্ট ডিভিডেন্ড যেটা থাকে তার পূর্বের বছরের আমরা শেয়ারের প্রাইস করবো লাস্ট ডিভিডেন্ডের সাহায্য নিয়ে, ঠিক আছে। তারপরে আমরা শেয়ারের প্রাইস বের করবো, করার পরে আমরা ডিসিশন দিব এটার সাথে তুলনা করে যে আমি শেয়ারটি কিনবো নাকি বিক্রি করে দিব। আমাদের ফার্স্ট কাজ হবে এখন ডিভিডেন্ড বের করা 3 নাম্বার বছরে। D1 D2 দেওয়া আছে, D2 এর সাহায্যে আমি D3 বের করব। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে বুঝলাম না। আমি তো এখান থেকে সব দেখতেছি, ডিসকানেক্ট হইতেছে না। আচ্ছা, তো আমরা এখন 12 নম্বরে যাই। বলতেছিলাম যে আমাদের প্রথমেই দেওয়া আছে D0, আমাদের কোনো কাজে আসবে, তারপর লিখে রাখি 75। কাজে লাগতো যদি গ্রোথ রেট থাকতো, কোনো মানে ফার্স্ট টাইমে কোনো গ্রোথ রেট থাকতো। যেটা দিচ্ছে সেটা হলো 2 নাম্বার পরে, 2 নাম্বার বছরের পর গ্রোথ রেট। আচ্ছা, আমাদের ডিভিডেন্ড বসালাম, এরপরে আমাদের দেওয়া আছে এক্সপেক্টেড অর্থাৎ নেক্সট ইয়ারের ডিভিডেন্ড, অর্থাৎ D1 D1 হলো 2 টাকা, আর D2 দেওয়া আছে, D2 দেওয়া আছে 3 টাকা, ঠিক আছে। এরকম টাকা দেওয়া, আমাদের গ্রোথ রেট দেওয়া আছে একটা, 2 বছর পরে এটা প্রবৃদ্ধি হবে 10% বলছে প্রশ্নে। আর আমাদের কি দেওয়া আছে, আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো সেলস ভ্যালু। সেলস ভ্যালু হলো 54.7। আর কি দেওয়া আছে, সেলস ভ্যালু বলতে যে কারেন্ট মার্কেট প্রাইস যেটা সেটা দেওয়া আছে। আর হচ্ছে কে কস্ট অফ ইকুইটি বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 15%। এই মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া। আমাদের ফার্স্ট কাজ কি হবে, ফার্স্ট কাজ হবে যেহেতু 2 বছরের পরে গ্রোথ রেট দেওয়া আছে, আমাদের D3 বের করতে হবে। হ্যাঁ, D3 বের করতে হবে। তাহলে আমরা এখন কি করবো, D3 বের করবো। সুতরাং D3 is equal to D2 into 1 plus G। D2 কত আছে 3 টাকা, গ্রোথ রেট আছে 10%, তাহলে 3.30 বের হবে, ঠিক আছে। তারপরে আমাদের কাজ হবে কি, এই সর্বশেষ আমি ডিভিডেন্ড কত বের করলাম 3.30, এই ডিভিডেন্ড লাস্ট ডিভিডেন্ডের সাহায্য নিয়ে আমি তার পূর্বের বছরের প্রাইস বের করব। পূর্বের বছর বলতে সেকেন্ড ইয়ারের শেষে শেয়ারের দাম বিক্রয় মূল্য কত পাবো কিভাবে, আমাদের ডিভিডেন্ড যেটা থাকবে সেটাকে আমি 1 KE - G দ্বারা ভাগ করব।
ডিভিডেন্ড কত আমার 3 ইজি তো আমাদের কস্ট অফ ইকুইটি ছিল 15%, গ্রোথ রেট ছিল 10%। কত আসে 66 না 60 কত আসে দেখো 60 টাকা না 66 টাকা আসে? স্যার 66 আছে। আমি দুইটা জিনিস পেলাম, এক হলো ডিভিডেন্ড আর হলো শেয়ারের প্রাইস। এগুলো সবগুলোকে ডিসকাউন্টিং করবো। আমরা এখন শেয়ারের বর্তমান মূল্য বের করবো। করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে, ডিসিশন দিব আমরা। কমেন্ট দিব। এখন দেখো আমাদের হচ্ছে 54, কিন্তু বের হয়েছে কত? আমাদের ক্যালকুলেট ভ্যালু বের হয়েছে 53। আমাদের বর্তমান বাজার মূল্য আছে 54 টাকা, ক্যালকুলেট ভ্যালু বের হয়েছে কত? 53 টাকা। তো আমাদের বর্তমান বাজার মূল্য বেশি, এই জন্য আমরা কি করবো, শেয়ারটা বিক্রি করব। কমেন্ট the share should be sales for higher মার্কেট প্রাইস। ঠিক আছে, শেয়ারটা আমরা বিক্রি করে দিব কারণ আমাদের মার্কেট প্রাইস বেশি। শেষ হয়েছে? মানে শেষ স্যার। আমরা এখন 14 করবো। 14 আর 15 নাম্বার সেম অঙ্ক, আমরা 14 করবো 15 বাসার কাছ থেকে। কত কত কাজ চলবে? বাসার কাজ 15, আমি 14 করাবো। 15 আর 14 একরকম অঙ্ক। হোমওয়ার্ক কত নাম্বার থাকবে? 15।
14 নম্বর অঙ্কটা দেখি। 14 নম্বর অঙ্ক বলতেছে যে ভাই 13 নম্বরটা ভাই 13 হয় না, সরি 13 নম্বরটা বলতেছে কি যে আমাদের ডিভিডেন্ড দেওয়া আছে, হ্যাঁ 5টা বছরের ডিভিডেন্ড দেওয়া আছে। তো প্রথম দিকেই পড়ি। The closing price of the share AB Limited on December 31st previous year was 25 or closing price previous year এর closing price বলতেছে আমাদের 25 টাকা করে একটা শেয়ারে, এবং প্রতি বছরের শেষে ডিভিডেন্ড কত সেটা আমাদের এখানে সুন্দর করে 5 বছরের মান দেওয়া আছে, ঠিক আছে। D1 D2 D3 এরকম D5 পর্যন্ত করে দেওয়া আছে। আমাদের ফার্স্ট স্টেপটা করা লাগবে না। ফার্স্ট স্টেপটা আমরা কি করি, এক থেকে ডিভিডেন্ড বের করি, সেটা আমাদের করা লাগতেছে না। At what price should an investor sell this share at the end of 5 years to earn a compound rate of 15% on his ইনিশিয়াল ইনভেস্টমেন্ট টাকা 25। তাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে প্রাথমিক বিনিয়োগ ছিল তাদের কত, 25 টাকা। সেখান থেকে প্রতি বছর ডিভিডেন্ড পাইছে। তো একদম 5 বছর শেষে তার মূল্যটা কত দাঁড়াবে, শেয়ারের বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে সেটা এখন আমরা বের করবো। তো আমাদের এই যে এখানে যে সূত্র দেখতেছো, আমরা বোর্ডে যাই, এই যে এখানে যে মানটা দেখতেছে যে এটা কি 2 বছর পরে শেয়ারের বিক্রয় মূল্য, এই জিনিসটা আমাদের বের করতে হচ্ছে। এই অঙ্কটা 5 বছরের, এই জন্য পঞ্চম বছরে আমরা মান বের করব। তো আমরা 5টা ডিভিডেন্ড তো আমাদের গিভেন না দিয়ে তুলতে পারে, নাও তুলতে সমস্যা নেই। আমরা কি করবো, সরাসরি আমরা শেয়ারের যে বর্তমান মূল্য বের করা সেই সূত্রে চলে যাবো, কারণ আমাদের সবকিছু রেডি করা আছে। আমাদের জাস্ট খালি পঞ্চম বছর শেষে শেয়ারের বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে বলছি। 13 নাম্বার অঙ্ক না। আমি কি বললাম যে প্রথমেই দেওয়া আছে ডিভিডেন্ড 1 হলো 2 টাকা, ডিভিডেন্ড 2 দেওয়া আছে 2 টাকা, ডিভিডেন্ড 3 দেওয়া আছে 2.20, ডিভিডেন্ড 4 দেওয়া আছে 2.5, ডিভিডেন্ড 5 দেওয়া আছে 2.5, আর একটা মান দেওয়া আছে সেটা হলো ইনিশিয়াল প্রাইস অর্থাৎ বর্তমান মূল্য দেওয়া আছে 25 টাকা। তা আমাদের এখন কাজ হবে, এখন শেয়ারের মার্কেট প্রাইস বের করা। শেয়ারের বর্তমান মূল্য বের করা আছে, আমাদের বের করতে হবে এখন 5 বছর পরে শেয়ারের বিক্রয় মূল্য কত হবে। সূত্র হলো মাত্র যে সূত্রটা আমরা লিখছি, D1 1 plus k power 1 D2 1 plus k power 2 plus D3 1 plus k power 3 plus D4 1 plus k power 4 plus D5 plus T5 1 plus k power 5। মান বসাই এগুলো 25 টাকা, 25 টাকা। এরপরে এগুলো আমরা বসাই। কে এর মান দেওয়া ছিল, কে এর মান কত ছিল, 15%, এই 15%, ঠিক আছে। তো এই 15% বসালাম। আমাদের 1 প্লাস 0.15 পাওয়ার 1, তারপর তো 2 1 প্লাস 0.15 পাওয়ার 2, তারপরে হলো 2.2 1 প্লাস 15 পাওয়ার 3, এরপরে হলো আমাদের 2.5 ভাগ 1 প্লাস 0.15 পাওয়ার 4, এরপরে 2.5 প্লাস 3.5 ডিভাইডেড বাই 1 প্লাস 0.15 পাওয়ার 4, ঠিক আছে। এখানে আমাদের কাজ হবে কি, সবার ক্যালকুলেট ভ্যালু বসাবে। এখানে কত হবে, ক্যালকুলেট ভ্যালু প্রথমেই আসবে 1.74, ঠিক আছে। তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখো ঠিক আছে কি। পরেরটা আসবে 1.51, এরপরেরটা আসবে 1.45,
এরপরে আসবে 1.43, এরপরে যা আছে সেটাই লিখবো আমরা। 2.25, 2.5 না, জি করছি, 2.5, 2.5 plus P5 divided by 1.15 power 5, 25, এখানে 1 2 3 4, এই চারোটা যোগ করলে আসবে আমাদের 6.13 plus 2.5 plus P5 1.15 power 5, তারপরে এটা থেকে বাদ দিলে থাকবে হলো 18.68 নাকি? 2.5 plus P5 divided by 1.15 power 5, এরপরে আমরা শুধু আজকে গুণ করে দিব, আর গুণ করবো 1.15 পাওয়ার 5 করে ক্যালকুলেটরে 18.68 সাথে গুণ করে দিব। আমি এই সাইডে করি। এদিকে মানে 25 না, ঠিক আছে, 6.13, এখানে 1.15 পাওয়ার 5 করে এটার সাথে গুণ করলে মেবি এইটা আসে 37 পয়েন্ট কত, আমার তো এখানে ক্লিয়ার বোঝা যাইতেছে না, 57 মনে হয়, দেখো তো একটু, বিয়োগ করলে আমাদের দাঁড়াবে 35.07 নাকি, দেখো তো। জিরো সেভেন সেভেন ফাইভ, একটু ক্যালকুলেট করুন, এখানে ক্লিয়ার বোঝা যাইতেছে না। ভাই ঠিক আছে ভাই 35.07 ক্লিয়ার বোঝা যাইতেছে না, জিনিসটা দেখুন। স্যার এই যে 37.57 এটা স্যার কিভাবে পাইলেন? 1.15 পাওয়ার 5 করবা, তারপরে 18.68 এর সাথে গুণ করবা। স্যার হয় না তো, এটা করলে তো 141 আসে, 0.85 হয়। এটা এটার সাথে এটা গুণ দিছো? হ্যাঁ স্যার, মানে পাওয়ার করার পর তারপরে গুণ করছি। পাওয়ার করে রেজাল্ট আগে ইকুয়াল চাইবে বাইর করো, বের করার পর তারপরে 18.68 এর সাথে গুণ করো, একসাথে কিছু দেখে আসতে হবে। বুঝছি? তোমার মিলছে ওটা? হ্যাঁ স্যার হয়েছে, আমারটা হয়েছে। আচ্ছা, তো আমরা এখন পরের অঙ্কে আসি।
কিন্তু সূত্র কিন্তু একই, আমাদের স্ক্রিপ্ট কোশ্চেনটা একটু অন্যভাবে চাইতেছে, আমরা ক্যালকুলেশনটা অন্যভাবে করছি, কিন্তু সূত্র আমরা একই বসাইতেছি। এবং এরকম সূত্র হওয়ার কারণ কি, কারণ গ্রোথ রেট তো আর দেয় না এখানে, এখানে আমাদের ডিভিডেন্ড অনেকগুলো হয়, একটার বেশি দেওয়া। গ্রোথ রেট বা ডিভিডেন্ড একটার বেশি হলে আমাদের এই ফর্মুলা কাজ করে। এখন 14 নাম্বার অঙ্ক দেখব। 14 নাম্বার অঙ্কে বলতেছি কি, যে মার্কেট প্রাইস পার শেয়ার হলো 3000 টাকা, ডিভিডেন্ড পার শেয়ার 100 টাকা। দুইটা মান দেওয়া, ডিভিডেন্ড এবং মার্কেট প্রাইস দেওয়া, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 25%। এসে কি ইন্ট্রিনসিক ভ্যালু, হ্যাঁ ইন্ট্রিনসিক ভ্যালু বলতে শেয়ারের অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য বের করতে বলছে। আর 2 নম্বরে একটা কমেন্ট দিতে বলছে, ঠিক আছে, যে আমি শেয়ারটা কিনবো নাকি বিক্রি করবো। এখন কি করবো, আমাদের কোশ্চেনে একটা প্রাইস দেওয়া, মার্কেট প্রাইস পার শেয়ার, যেহেতু আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু অর্থাৎ P0 বের করতে বলছে, তাহলে আমাদের প্রশ্নে যে মার্কেট প্রাইসটা দেওয়া আছে সেটাকে আমাকে বুঝতে হবে কি এটা বছর শেষে আমাদের মার্কেট প্রাইস কত সেটা দেওয়া, অর্থাৎ P1 দেওয়া, ঠিক আছে, P1 দেওয়া, আর আমাদের কি ডি মান দেওয়া, হ্যাঁ দুইটা মান দেওয়া। এখন আর কি দেওয়া আছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই তিনটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের শেয়ারের প্রাইস বের করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা বোর্ডে দেখাইতেছি। ডি দেওয়া আছে কত, 100। আমরা লিখতেছি, সূত্রটা হলো এরকম, ডিভিডেন্ড এবং শেয়ারের মার্কেট প্রাইস দেওয়া থাকে ইয়ারিং ডেট, তখন আমাদের সূত্রটা এরকম ভাবে আমরা শেয়ারের প্রাইস বের করবো। আর একটা কি ছিল, কেই দেওয়া ছিল, কেই ছিল কত, কেই ছিল 25%, কেই ছিল 25%। এই তিনটা মান আমাদের কোশ্চেনে দেওয়া। তো এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে ডিভিডেন্ড প্লাস মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কে, এই সূত্র সাহায্যে দিতে হবে। হ্যাঁ, কত আসে, তো এই সূত্র মনে রাখবা, যখন শুধুমাত্র একটা ডিভিডেন্ড এবং একটা শেয়ারের প্রাইস দেওয়া থাকবে এবং কস্ট অফ ইকুইটি দেওয়া থাকবে, তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব বর্তমান মূল্য বের করার, বা ইন্ট্রিনসিক ভ্যালু যেটাকে বলতেছি, বা স্টকের ভ্যালু যেটাকে বলতেছি, এটা বের করবো কি, ডি প্লাস পি ডিভাইডেড বাই 1 প্লাস কে। আমরা D1 ও লিখতে পারি চাইলে, এখানে যেহেতু কোনো গ্রোথ রেট নাই, এটাই D1 ও ধরা যাবে, D0 ধরা যাবে, যেহেতু গ্রোথ রেট নাই আমার অঙ্কে। এটাকে বলা হয় সিঙ্গেল পিরিয়ড শেয়ার প্রাইস, অর্থাৎ একটা সময়ের জন্য শেয়ারের মূল্য কত হবে, এখানে কোনো বছর দেওয়া নাই। অন্যান্য অঙ্কে যেমন বছর থাকে, এই অঙ্কে বছর দেওয়া নেই। এই সূত্রটাকে বলা হয় সিঙ্গেল পিরিয়ড শেয়ার ভ্যালু। এই সূত্রটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 3rd ইয়ারে একটা মডেল বা ডিভিডেন্ড পলিসিতে, ওই পলিসির মধ্যে যেটা যারা শুরু করছে ডিভিডেন্ড পলিসি 3rd ইয়ারে বা 4th ইয়ারে, ওইখানে এটা হলো মডেলের শেয়ারের প্রাইস বের করার ফর্মুলা। আমাদের এখনো যাই নাই ওই পার্টটায়, নেক্সট ক্লাসে যাব। কত আসে এটা, স্যার 2480। এটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 2 এ কমেন্ট চাইছে একটা। কি করবা, তুমি কি শেয়ারটা বিক্রি করে দিবে না রেখে দিবা? তোমার দেখো 2200 টাকা বলছে, যে বাই দ্য শেয়ার বলছে, উড ইউ বাই দ্য শেয়ার টাকা 2200, তুমি কি 2200 টাকা দিয়ে শেয়ারটা নিবা কি, সেটা জানো।
2200 টাকা দিয়ে তুমি শেয়ারটা নিবা কিনা সেটা এখন তোমাকে জানাইতে হবে। তুমি কি করবা, 2200 টাকা দিয়ে কি শেয়ার নিবা না? কারণ তোমার বর্তমান বাজার মূল্য আছে কত, 2480 টাকা, ঠিক আছে? এখন তুমি কি করবা, তুমি শেয়ারটা কিনতে যাবে, ইনভেস্টমেন্টে যাবা। কারণ কি, তোমার শেয়ারের যে বাজার মূল্য, শেয়ারের যে বাজার মূল্য অর্থাৎ তারা বলতেছে 2200 টাকা, আমি মিস্টেক করছি তখন, 2200 টাকা আমাদের শেয়ারের মার্কেট প্রাইস আছে। এখন তুমি কি করবা, শেয়ারটা কিনবা। কারণ কি, কারণ শেয়ারের মার্কেট প্রাইস কম আছে কিন্তু তুমি দেখছো ক্যালকুলেট ভ্যালু বেশি আছে। অর্থাৎ তুমি যদি ওই শেয়ারটা কিনে নাও পরবর্তীতে বিক্রি করো তাহলে তোমার এই মূল্যটা এক সময় যা দাঁড়াবে কত, 2480 টাকা। তার মানে কি, তুমি বিনিয়োগে যাবা। কি লিখবো আমরা, ইনভেস্টর, না, the share should be purchased, the share should be purchased, ঠিক আছে? শেয়ারটা কেনা উচিত, কারণ শেয়ারের দাম 2200 টাকা বলতেছে। তার মানে আমাদের ক্যালকুলেট থেকে কম হলে শেয়ার কিনে, আর ক্যালকুলেট থেকে আমরা শেয়ার বিক্রি করে দিই। এই জিনিসগুলো আমরা প্রথম ক্লাসেই বলছি। এটা শেষ। এরপরে আমরা যাব 15 কাজ দিচ্ছি বাসে না, 14, 15 একই অঙ্কের জন্য একটা কাজ থাকবে। এখন আমরা দেখব 16 নাম্বার অঙ্ক। শেষ করো সবাই। ষোলো নাম্বার অঙ্কে আসি। ষোলো নাম্বার অঙ্কে বলছে কি, 16 নাম্বার অঙ্কে বলতেছে একটু 16 নাম্বার অঙ্ক, রেট অফ রিটার্ন, আর এর মান চাইছে, ঠিক আছে? আর এর মান বের করবো আমরা এখন, অর্থাৎ কেই, কারণ যেহেতু আমরা স্টক করতেছি, স্টকের কথা বলছি একটু পরে, প্রেফার স্টকের পরে আসছে কমন স্টক ছিল, এখন আমরা করব প্রেফার স্টক। তো প্রেফার স্টকে আমাদের শেয়ারের ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা, আমাদের দেওয়া আছে হলো 1000 টাকা, এবং হোল্ড অন ইয়ার, 1 বছর হোল্ড করার পরে সেটার ডিভিডেন্ড আসতেছে কত, সেখান থেকে যে ডিউরিং হুইচ 80 পার শেয়ার ডিভিডেন্ড আসতেছে 80 টাকা। তো প্রেফার শেয়ারের ডিভিডেন্ডকে আমরা পিডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? পিডি, প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড, ঠিক আছে? আর বলতেছে যে এটা বিক্রি করা যাবে কত টাকা, 1150 টাকা, 1150 টাকা বিক্রি করা যাবে। এখন তাহলে তোমার এই রেটটা কত হবে, অর্থাৎ রিটার্নের রেটটা কত হবে সেটা আমরা এখন বের করব। তো এখন আমরা একটু দেখে নেই যে প্রেফার স্টক বের করার ফর্মুলা কি। প্রেফার স্টকের ফর্মুলাটা এখন আমরা বোর্ডে দেখব। প্রেফার স্টকের ফর্মুলাটা হচ্ছে এরকম, আমরা শুধু শেয়ারের সূত্র লিখছিলাম এরকম না, যদি কোনো গ্রোথ রেট না থাকে এরকম সূত্র লিখছিলাম। যদি কোনো গ্রোথ রেট না থাকে তাহলে আমরা এইভাবে ফর্মুলা দিয়ে কাজ করব। এখন প্রেফার স্টকের ক্ষেত্রে কি হবে, প্রেফার স্টকের ক্ষেত্রেও সেমই হবে। এখানে কেপি হবে কস্ট অফ প্রেফার শেয়ার, এটা ছিল কস্ট অফ ইকুইটি, আর এটা কস্ট অফ প্রেফার শেয়ার, উপরে হবে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড, ঠিক আছে? এটা হলো কমন স্টকের ফর্মুলা, আর এটা হলো প্রেফার স্টকের ফর্মুলা, ঠিক আছে?
এখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক করব। দেওয়া আছে কি আমাদের কোশ্চেনে? প্রশ্নে দেওয়া আছে হয়ে গেল। স্যার এটা কি 16 নাম্বার ম্যাথ? হ্যাঁ, 16 নম্বর অঙ্কটা আমাদের প্রশ্নের প্রথমেই দেওয়া আছে শেয়ারের বর্তমান মূল্য, অর্থাৎ কিনছিল কত টাকা দিয়ে সেটা, বিক্রয় মূল্য আছে সেলস ভ্যালু 1150, প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড দেওয়া আছে 80 টাকা। ঠিক আছে, তো এখন আমরা বের করব কি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর এর মান কত। আর এর মান কিভাবে পাবো আমরা? পি নট ইজ ইকুয়াল টু প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড ডিভাইডেড বাই কেপি কস্ট অফ প্রেফার শেয়ার। এখানে হলো 1000, এখানে হলো 80, আর এখানে হলো কেপি। আমি যদি সাইড চেঞ্জ করি, কেপি কে আমরা এই পাশে পাঠিয়ে দিই, 80 কে 1000 দ্বারা ভাগ করি, কত আসে? 8% আসে। কেপি সমান 8%, এই হলো আমাদের অ্যান্সার। জাস্ট করি আমাদের রেটটা বের করতে বলছে। এটা শেষ। শেষ হলো ভালো। হয় নাই 800, 80 ভাগ 1000। হয়েছে স্যার। তারপর 17 বলতেছে he wants to purchase the prefer share of a firm, একটা ফার্মের প্রেফার শেয়ারের বিক্রয় মূল্য দেওয়া আছে 2000 টাকা, এবং প্রেফার শেয়ারের ডিভিডেন্ডের যে হার প্রেফারেন্স স্টকের 9% দেওয়া। ঠিক আছে, এই 9% দ্বারা আমরা বুঝবো কি প্রেফার স্টকের ডিভিডেন্ডটা, অর্থাৎ পিডি, which will be redeemed after 8 year, 8 বছর পরে এটা পরিশোধ করা হবে 12% প্রিমিয়ামে, অর্থাৎ যেই মূল্য আছে সেই মূল্য থেকে আরো 12% বেশিতে কি করবে, পরিশোধ করবে 8 বছর পরে। আমরা এখন দেখি যে মূল্যটা কত ছিল, মেইন মূল্য কত ছিল, ফেস ভ্যালু। হ্যাঁ, ফেস ভ্যালু হলো 80 টাকা, 1000 টাকা। তাহলে আমরা ফেস ভ্যালু পেলাম 1000, রিডেমেবল ভ্যালু পাবো 1000 এর যদি আমরা 12% করি 1120 টাকা আসবে। ঠিক আছে, তারপরে সেলস ভ্যালু আমাদের কোশ্চেনে 2000 দেওয়া আছে, 9% যদি আমরা 1000 এর উপর করি তাহলে 90 টাকা আমাদের ডিভিডেন্ড বের হবে, প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড। উইল ইউ বাই দ্য শেয়ার, তুমি কি শেয়ারটা কিনতে রাজি কিনা বা কেনা উচিত কিনা তোমার সেটা জানতে। ভাই রিডিমেবল ভ্যালুটা কি ভাই, যে 12% এটা কি ভাই ফেস ভ্যালুর উপরে ধরবো? সব ফেস ভ্যালুর উপর হবে। উইল ইউ বাই দ্য শেয়ার, তুমি কি শেয়ারটা নিতে চাইতেছো কিনা, বা এবং ইন্টারেস্ট রেট বা আর এর মান দেওয়া আছে, বা কেপি যেটাকে আমরা বলি কত দেওয়া আছে 13%। তো এটা আমরা সেম বন্ড ভ্যালুর যে প্রথম সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি সেই অনুযায়ী কাজ করবো। আমরা বলছিলাম কি পেপার শেয়ার হলো একটা হাইব্রিড সিকিউরিটি, হাইব্রিড শেয়ার যেটাকে বলি আমরা, যেখানে কি কিছু বৈশিষ্ট্য থাকে বন্ডের, কিছু থাকে শেয়ার। তো এই অঙ্কটা হলো বন্ডের একটা বৈশিষ্ট্য পাইছে। কেমন বৈশিষ্ট্য? যে এটার একটা ম্যাচুরিটি পিরিয়ড আছে এবং ফিক্সড একটা ডিভিডেন্ডের রেট আছে। আমরা এখন এই অঙ্কটা ডিসিশন দিতে হলে আমাকে কি করতে হবে, এটার আজকের মূল্য কত, ক্যালকুলেট ভ্যালু কত, সেটা আমরা এখন বের করব। ওই ক্যালকুলেট ভ্যালুর সাথে আমরা তুলনা করবো এই 2000 টাকার, তারপরে আমরা বলতে পারবো যে আমি কি এই শেয়ারটা নিতে ইচ্ছুক কিনা সেটা আমরা বলতে পারবো। এখন ফর্মুলাটা কোনটা ইউজ করবো, আমরা একদম ফার্স্ট
চ্যাপ্টারে শুরুই করছিলাম যেই সূত্র দিয়ে, সেই সূত্র সাহায্য নিয়ে আমরা এটা বের করব। সূত্রটা ছিল হলো কত জানি অঙ্ক 18 17। প্রশ্নে দেওয়া আছে সেলস ভ্যালু 2000, তারপরে প্রেফার স্টকের যে ফেস ভ্যালুটা আমরা আগে লিখি, ফেস ভ্যালু হলো 1000, তাহলে প্রেফারেন্সিয়াল ডিভিডেন্ড হবে 1000 টাকা, কত পার্সেন্ট? 9%, অর্থাৎ 90 টাকা। এরপরে রিডেমেবল ভ্যালু হবে 1000 প্লাস 1000 এর 9%, 12% প্রিমিয়াম বলছে, এই জন্য অ্যাড করতে হবে আর 12% টাকা, 1120 টাকা। এন এর মান দেওয়া আছে 8, ইন্টারেস্ট রেট মানে আর এর মান দেওয়া আছে এখানে 13%। এই জিনিসগুলো কোশ্চেনে দাও, আমরা এখন বের করবো শেয়ারের বর্তমান মূল্য। প্রেফার স্টকের বর্তমান মূল্য বের করার সূত্র হলো দুইটা, একটু আগে একটা লিখছিলাম, এই যে এইটা আগে লিখছিলাম, এইটা না, এই একটা সূত্র, এটা যখন ম্যাচুরিটি না থাকে আর যখন ম্যাচুরিটি থাকে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যে বন্ডের যে সূত্রটা, অর্থাৎ এখানে থাকবে প্রেফারেন্সিয়াল ডিভিডেন্ড প্লাস ইডি 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার এন ভাগ আর প্লাস ম্যাচুরিটি বা রিডেমেবল ভ্যালু, রিডেমেবলই লিখি যেহেতু রিডেমেবল প্রশ্ন দেওয়া আছে, 1 প্লাস আর পাওয়ার এন। মান বসাই, পিডি হলো 90 টাকা, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস পাওয়ার 8, ম্যাচুরিটি ভ্যালু 1200, না থাকলে আমরা ফেস ভ্যালু বসাতাম এখানে, কত আসে দেখো, নব্বই ইন্টু 4.7988, 4.7988 যোগ 421.2990। 800 কত হয়? 56। কমেন্ট দাও। আমার সেলস ভ্যালু হলো 2000, কিন্তু আমাদের বাজার মূল্য আছে, ক্যালকুলেট ভ্যালু হলো 500, 853 সে বিক্রি করবে, কারণ বিক্রয় মূল্য বেশি না, ক্যালকুলেট ভ্যালু কম। ক্যালকুলেট ভ্যালু কম হলে আমরা বিক্রি করি, ক্যালকুলেট ভ্যালু বেশি হলে আমরা কি করবো? ক্রয় করবো। আমরা লিখি যে ইনভেস্টর স্যার দশমিকের পরের মানগুলো লিখবো না? কোনটা? ওটা না লিখলে সমস্যা নেই, দশমিক লিখলে দুই ডিজিট লিখবা, হ্যাঁ, দশমিক না লিখলে কোনো প্রবলেম নেই। কমেন্ট হবে the investor should sell the stock, the investor should sell this stock for
হায়ার সেলিং প্রাইস বা মার্কেট প্রাইস বলতে পারে। সেলিং প্রাইসটা বেশি, এই জন্য সে বিক্রি করে দেবে। আঠারো লাগবে না, 18 নিয়মে পড়ে হয়েছে অঙ্ক। আমরা ওই যে 14 নাম্বার অঙ্কটা করলাম না, ওই রকমই 18 এর দরকার নাই, 19 লাগবে না। 20 নাম্বারটা দেখবো। 20 নাম্বারে ওয়াইটিএম, এটা তোমাদের বাসার কাছ থাকবে। হ্যাঁ, ওয়াইটিএম তোমরা বন্ড ভ্যালুতে করছো, সেম সূত্র। বেসিক্যালি ইন্টারেস্টের জায়গায় পিডি লিখবা, যেখানে যেমন আমরা ইন্টারেস্ট লিখতাম বন্ডে, এখানে লিখছি পিডি। সেম একইভাবে আমরা ইন্টারেস্টের জায়গায় পিডি বলে দিচ্ছি কত নাম্বার অঙ্কের সাথে এটা মিল আছে, একদম হুবহু অঙ্ক। বেসিক্যালি ইন্টারেস্টের জায়গায় পিডি লিখবা, সেটা হলো বন্ড ভ্যালুর। স্যার কত নাম্বার অঙ্কটা দিলেন? বলতেছি বন্ড ভ্যালু 10 এর সাথে মিল আছে হলো 20 নাম্বার অঙ্কটা। 20 নাম্বার অঙ্ক বাড়ির কাজ স্টকের বন্ডের 10 এর সাথে সেম একদম হুবহু, কারণ টাকার অ্যামাউন্ট চেঞ্জ। ওইখানে লিখবে ইন্টারেস্ট, এখানে লিখবে পিডি, এছাড়া আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, একটা কাজ দিলাম, আর একটা ওইখানে দিছি 15 নাম্বারটা। 15 আর 20 বাড়ির কাজ, আমি এখন 21 করবো। আবার তোলা হয়েছে। 21 নাম্বারে আসি। 18 লাগবে না, কারণ 18টা ওই অনেকটা 14 পনেরোর মতো ছিল, একদম সিম্পল অঙ্ক। 19 বা 20 বাড়ির কাজ 21 দেখবো এখন। আর 22 বাড়ির কাজ ছিল, দেখবো কার কি প্রবলেম, পরে দেখতেছি। আপনাকে 21 করে নিই। Apex Limited currently pays a dividend of টাকা 5 per share. Currently paid dividend বলছে, অর্থাৎ D0 এর মান দেওয়া আছে এবং ইকুইটি শেয়ারও বলে দিছে, এটা হলো কমন স্টকের পার্ট। ঠিক আছে, অর্থাৎ এই সাধারণত আমার ঠিক হয় না, যে মিক্সড হয়ে গেছে, কমন স্টক প্রেফারেন্স স্টক মিক্সড হয়ে গেছে। কমন স্টকটা আলাদা রাখার দরকার ছিল। যাই হোক, if the company plus increase its dividend at the rate of 10%, যদি আমাদের ডিভিডেন্ডের রেট 10% হয়, ঠিক আছে, ইনক্রিজ বলছে, তার মানে কি এটা কি রেট দেওয়া আছে, গ্রোথ রেট দেওয়া আছে। হ্যাঁ, জি এর মান দেওয়া আছে 10%। হোয়াট উইল বি দ্য ডিভিডেন্ড পার শেয়ার ইন 5 ইয়ার, পঞ্চম বছর শেষে ডিভিডেন্ড কত হবে। ফার্স্ট কাজ বলছে কি 5 বছর পরে ডিভিডেন্ড কত হবে। তো আমরা যদি খেয়াল করি যে প্রতি বছরই যদি 10% হয়, তাহলে আমরা কি প্রথমে D1 বের করবো নাকি, যেহেতু এটা D0, আমার ফার্স্ট কাজ হবে কি D1 বের করা। তারপরে D1 এর যে রেজাল্ট বের হবে, এটাকে দিয়ে আবার D2 বের করা, আবার D2 রেজাল্টকে দিয়ে D3 বের করবো। এবার কিন্তু অনেক সময় লেগে যাবে। এই জন্য আমরা একটা শর্টকাট ওয়ে আছে, যেটা আমরা ওই যে ফিউচার ভ্যালু বের করতাম, এখন একটা টাকা দেওয়া, এটার 5 বছর পরে কত হবে, সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। কারণ রেট তো আমার একটাই, রেট ভিন্ন ভিন্ন হলে আমাকে ওইভাবে করতে হতো, প্রত্যেকটা ইয়ার ভেঙে ভেঙে করতে হইতো। যেহেতু রেট একটা আর 5 বছর বলছে, তা আমরা টাইম ভ্যালু অফ মানির ফিউচার ভ্যালুর সিঙ্গেল অ্যামাউন্টের যে ফর্মুলাটা, ওইটা অ্যাপ্লাই করে এটা সলভ করতে। এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ বলছে কি, ইফ দ্য কোম্পানি ডিভিডেন্ড এক্সপেক্টেড টু বি 8.50, যদি ডিভিডেন্ডের পরিমাণ 8.50 টাকা হয় at the end of 5 year, 5 বছর শেষে বলছে। হ্যাঁ, 8.50 একটা হলো বের করতে হবে, আর একটা তোমার কি বলে দিছে 8.50 দেওয়া আছে 5 বছর পর। তাহলে গ্রোথ রেটটা কত হবে, মানে এখন উল্টা, ওই আগের এন্ট্রিটাই কি ছিল, গ্রোথ রেট দেওয়া আছে 5 বছর পরে কত হবে সেটা বলছে, আর পরের রিকোয়ারমেন্টে বলছে ডিভিডেন্ড দেওয়া আছে, তাহলে গ্রোথ রেট কত হবে। হ্যাঁ, তার মানে একই সূত্র আমরা দুইবার অ্যাপ্লাই করব দুইটার মান বের করার জন্য। আচ্ছা, গিভেন দেওয়ার দরকার নেই, কারণ আমাদের দুইটা
রিকোয়ারমেন্টে দুই রকম ইনফরমেশন দেয়। হ্যাঁ, এই জন্য আমরা রিকোয়ারমেন্ট একে হেয়ার দিয়ে লিখবো, সমস্যা স্যার নেই। ডি নোট তো সেমই, হুম, ডি নোট তো দোনোটাতে সেম। সাইডে লিখবো, সমস্যা নেই। আমরা প্রথমে লিখবো, আমাদের চাইছে কি, আমরা জানি D5 অর্থাৎ ফিউচার ভ্যালু বের করতেছেন, অর্থাৎ 5 নাম্বার বছর শেষে ডিভিডেন্ড কত হবে। কিভাবে করবো আমরা, D0 এর সাথে 1 প্লাস জি গুণ করে পাওয়ার n দিব। আমরা নরমালি কিভাবে বের করি, D1 is equal to D0 into 1 প্লাস জি, যেই রেজাল্টটা বের হয় আবার D2 বের করি, এই D2 রেজাল্ট এখানে বসে আবার আমরা 1 প্লাস জি করি। এইভাবে অনেক 5 বার করতে হবে। এইভাবে না করে আমরা শর্টকাট একটা ওয়ে করতেছি, কারণ আমাদের যেহেতু গ্রোথ রেট একটা প্রতি বছর সেম, এই জন্য আর আমরা অত ভেঙে করতে হবে না আমাকে। ডিভিডেন্ড হলো 5 টাকা, 5 টাকা না, হ্যাঁ 5 টাকা। গ্রোথ রেট হলো 10%, এন এর মান 5, সলভ করলে কত আসে সেটা আমাদের আছে। ডি নট হলো 5, জি 10%, এন 5। রিকোয়ারমেন্ট 1 সেম সূত্রই আমরা রিকোয়ারমেন্ট 2 তে ইউজ করব। এখানে দেওয়া আছে এটার মান 8.05, D0 হলো 5 টাকা, গ্রোথ রেট বের করতে বলছে, এন এর মান 5, এটা যদি বাদ দিই তাহলে 3.05 থাকে, 1 প্লাস জি পাওয়ার 5 থাকে। উভয় পাশে √5 করবো এই 5টা উঠানোর জন্য, এই পাশে 5টা উঠানোর জন্য উভয় পাশে আমরা √5 করবো। এখানে 5 সরে যাবে, 1 প্লাস জি, আর এখানে এটা ক্যালকুলেটর করতে হবে। ক্যালকুলেটরে করবো এইভাবে, 5 শিফট পাওয়ার ব্র্যাকেট 3.05, ব্র্যাকেট না দিলে হবে, পাওয়ার দিয়ে 3.05 লিখলে হবে। কত আসে দেখি, কত হয়, স্যার 1.25। এত হয় 1.25 হয় নাকি? আমি এখানে স্যার আরো হয়, মানে 249 এরকম হয়। এখানে বিয়োগ ঠিক লিখছি আমি, বিয়োগ তো মানে ঠিক লিখছি না? না না, আমরা তো ভুল করছি, বিয়োগ দিতে ভুল করছি। ভাই এটা তো বিয়োগ হবে ভাই। ও গুণ আকারে, তো সরি, ভাগ হবে, সরি ভুল হয়েছে, কারণ এটা তো, আর আমার এখানে তো কোনো চিহ্ন নাই। ঠিক আছে, ভাগ হবে, 1.7 হয়, আমি তো বলি এত তো 1.7। এই পাশে তার যোগ বিয়োগ নেই, ওটার সাথে গুণ অবস্থায় আছে, তো এই জন্য এই পাশে যে ভাগ হয়ে যাবে, যোগ বিয়োগ আকারে থাকবে তাহলে আবার ঠিক ছিল। এখন হবে, দেখো কত আসে। স্যার 1.1119। ভাই 1.61 আসে 8.05 থেকে 5 করলে। 1.6, 1.7 1.61 আসে, 1.7 দিলেন কেন? 1. দাঁড়া একটু, আমাদের কোশ্চেনে ডিভিডেন্ড কত ছিল, 50 ছিল, আমি তো এইখানে মিস্টেক করছি, দুইটা মিস্টেক হয়ে গেছে। এবার দেখো কত আসছে বললা, 1119 1.1119, যেটাকে আমরা লিখতে পারি প্রায় 11.19, তো 11.19%। এর অ্যান্সার হবে 11.19%। অ্যান্সারে মেবি 11 দেওয়া, ওই পরের অংশটা নেই নেই।
স্যার ওই যে D5 এর অ্যান্সারটা আসে 8.052 8.05 2 টাকার ঘর দুইটা ডিজিট রাখবো দশমিকের পর। টাকা সবসময় দশমিকের পর 2 ডিজিট রাখবো। আর তোমরা কি শেষের অঙ্কটা পারো না একজন, আর বাকিরা পারছো? শেষের অঙ্ক তো আমি বলে দিছিলাম কিভাবে করতে হবে। শেষের অঙ্কে আমাদের স্যার 22 নাকি? হ্যাঁ 22 নাম্বারটা প্রথম, যারা পারো না ওরা একটু দেখো। প্রথমটা তো আমাদের এই সূত্রটা না, এই সূত্রটা শেষ অঙ্ক। এখানে হবে এই মান বসাই দিলেও হয়ে যাবে। 2 নাম্বার রিকোয়ারমেন্টটা হলো এই সূত্র, কারণ আমাদের গ্রোথ রেট দেওয়া আছে d1/k - g। d1 বানাবা, k বসাবো, d এগুলো আমরা পড়াইছি, আমরা 2 নাম্বার অঙ্কিত করাইছি। 1 2 3 তিনটা মিলাই হলে এই অঙ্ক 1 2 3, ঠিক আছে? সাইড তারপরে লিখানো সাইডে মান বসাই কাজ করে ফেলবো। আর D3 তে 3টা কাজ করতে হয়। প্রথমে কি করতে হয়? এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করতে হয়। কয়টা ডিভিডেন্ড লাগবে আমাদের এই অঙ্কে? 3 বছর আর 40 ইনফিনিটি বছর, তাহলে 4টা ডি বের করতে হবে। D1 D2 D3 তারপরে D4 D4 পর্যন্ত। D4 পর্যন্ত করার পরে আমরা কি করব? T3 বের করব। T3 কিভাবে পারবো? D4 কে k - g দ্বারা ভাগ করব, আর সর্বশেষ আমরা P0 বের করব। ঠিক আছে? ফরম্যাটটা খালি লেখা না, জাস্ট অ্যামাউন্ট বসে ক্যালকুলেট করে নিবা।